রাজধানী মিরপুরে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের উপর দেয়াল ধস, 2 জনের মৃত্যু, আহত অন্তত 6 জন। দক্ষিণ আফ্রিকায় আগুনে 6 বাংলাদেশির মৃত্যু, 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে, 1 জনের মুন্সিগঞ্জে। শোকে স্তব্ধ নিহতদের পরিবার। সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণে নেমেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। গঠনমূলক সমালোচনা আহ্বান পানি সম্পদ মন্ত্রীর। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনো নির্ধারণ হয়নি, যে কোনো সময় ভোট আয়োজনে প্রস্তুত কমিশন। যশোরে জামায়াতের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা ও বিক্ষোভ, মেয়ের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ। গ্যাস সংকটে নাকাল পুরো দেশ, গাড়ি থেকে রান্নার চুলা, সর্বত্র হাহাকার। জ্বালানি সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার। রাজধানী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে 2 জন নিহত ও অন্তত 6 জন আহত হয়েছে। নিহত একজনের নাম নাসিমা বেগম, অন্যজনের নাম এখনও জানা যায়নি। দুপুরে টিসিবি পণ্যের লাইনে দাঁড়ালে হঠাৎই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দেয়ালটি ঝুঁকিপূর্ণ থাকায় কলেজ কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। তদন্ত করে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রতিদিনের মতোই মঙ্গলবারও রাজধানীর মিরপুর 2-এর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে সড়কে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন নারী ও পুরুষ। হঠাৎ দুপুর 1:30টার দিকে বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন শিশু ও নারীসহ বেশ কয়েকজন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় দেয়ালের নিচে চাপা পড়াদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান। এ ঘটনায় এক নারীসহ নিহত হয়েছেন 2 জন। ইটের তলে পাইছি, চাক্কা পাও দুড়িয়া চাক্কার তলে হান্দি গেছে। পরে টান্নে বাইর হচ্ছি, 2 জনের টান্নে গাড়ি তুড়িয়া হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল যাওয়ার মধ্যে মারা গেছে। কিছু টাকা বাঁচানোর জন্য সবাই সিরিয়ালে কম দামে পণ্য নেওয়ার জন্য দাঁড়াইছিল। তো হঠাৎ করেই এই যে দেওয়ালটা এখান থেকে প্রায় বিশাল, মোটামুটি ভালো একটা পুরা দেওয়ালটাই তাদের উপরে দইসা পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, 2014 সালে নির্মিত এই সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে ছিল। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয় বলেও দাবি তাদের। সকালবেলা কিছু হেভি ওয়েটেড পণ্য নামছে, যার কারণে এই সব কিছুকে এভুলেশন করে এই দেয়ালটার উপরে প্রেসার ক্রিয়েট করার কারণে দেয়ালটা ভেঙে পড়েছে, যেটা সিমেন্টের টেম্পারেচার ছিল না। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যে ওয়ালটা আমাদের ঠিক পিছনে দেখেন, ওয়ালটা ভেঙে পড়ে যায়। তখন এখানে যারা ছাত্ররা ছিল এবং আমাদের পুলিশের লোকজন আসে, আমরা এসে সবাইকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই। তদন্ত কমিটি করার জন্য বলেছি, তদন্ত কমিটি করার পর আমরা ব্যবস্থা নেব। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও জামায়াত এমপি। যারা ভুক্তভোগী, যারা আহত হলো, যারা নিহত হলো, তাদের জন্য যথেষ্ট ক্ষতিপূরণ সরকার দেয়। আমি এবং আমার প্রতিনিধিরা সারাদিন যোগাযোগ করে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সাথে কথা বলতে পারি। যাদের সংশ্লিষ্ট সবাইকে আমার নলেজ দেওয়া হয়েছে, আমি পরিদর্শনে আসছি, তাদের এখন পর্যন্ত কোনো প্রতিনিধি এখানে নেই। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। মাজুমা ফিরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রশাসনকে নির্লজ্জভাবে বিএনপি দলীয়করণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সংবিধান সংস্কার না করে অবৈধভাবে সংবিধান সংশোধন কমিটি করেছে সরকার। এটা গণভোট রায় না মানার পায় তারা। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাদের নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। এছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমকে নিয়োগ দেওয়ার বিরোধিতা করে দলটি অভিযোগ করেছে তিনি সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে এই অনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি জামায়াতের। কিভাবে এত অল্প সময় ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে, আপনারাও তার সাক্ষী আছেন।
বিরোধী দলের বিরুদ্ধে জাতীয় সংসদের ভেতর এবং বাইরে দুই ধরনের আচরণের অভিযোগ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ ধরনের দ্বিমুখী আচরণ পরিহার করে সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, জামায়াতের বিভিন্ন নেতার আচরণ তাদের দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এ সময় বিভেদ ভুলে বিরোধী দলকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। 17 বছরে আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সংকটে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। নিজেকে নদী ভাঙন প্রবণ এলাকার ভুক্তভোগী দাবি করে মন্ত্রী বলেন, শুধু কয়েকশো জিও বস্তা ফেলে নদী ভাঙনের সমস্যার সমাধান সম্ভব নয়, প্রয়োজন দীর্ঘস্থায়ী সমাধানের রাস্তা বের করা। যেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষে মানাইতো, এই হাসিনার পরবর্তী কারণ এটা উচিত না, কিন্তু বলে যাচ্ছেন এবং এখন পর্যন্ত যেভাবে বলে যাচ্ছেন এবং বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখনো ক্ষেপে যাইনি। প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছি, সুশীল ভাষায়। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়ে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ফোন আলাপের সময় দেশের গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চান তারেক রহমান। তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই সংকট নিরসনে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মানব সম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি ভাষায় দক্ষ বাংলাদেশি স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জাপানি বিনিয়োগ বাড়ানো এবং নতুন শিল্প পার্ক স্থাপনে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন এবং MRT প্রকল্পের অগ্রগতি সহ চলমান অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও উঠে আসে। জুলাই সনদ বাস্তবায়ন না করে প্রতারণা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন এনসিপির নেতারা। আগামী স্থানীয় নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখানোর অঙ্গীকার করেন তারা। দুপুরে হবিগঞ্জের আজমিরিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই জাগরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই আন্দোলনে 1400 মানুষকে যারা হত্যা করেছে তাদের বড় পরিচয় তারা খুনি ও হত্যাকারী। বিচার ছাড়া বাংলাদেশের মাটিতে তাদের জায়গা হবে না। বিএনপি আমাদের সাথে প্রতারণা করেছে গণঅভ্যুত্থানের পরে। ওরা সংস্কার বাস্তবায়ন করে নাই, ওরা ভারতের সাথে হাত মিলিয়েছে এবং বাংলাদেশের মানুষের সীমান্তে যে হত্যা হয় এটা নিয়ে তারা কথা বলে নাই। যারা খুনি, যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। বিচার ছাড়া এই বাংলাদেশের মাটিতে তাদের কোনো জায়গা হবে না, এটা আমরা আপনাদেরকে বলে গেলাম। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে আজ প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। দিনের শুরুতে বিভিন্ন প্রশাসনিক কাজকর্মে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে দেওয়া হয় গার্ড অব অনার। দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে মঙ্গলবার সকালে বঙ্গভবনে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পিজিআরের একটি অশ্বারোহী দল তাকে বরণ করে নেয়। পরে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।
প্রথম দিনই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দপ্তরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিও সই করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে অফিস শেষে 1:45 বের হয়ে যান। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। যে কোনো সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানান, দিনক্ষণ ঠিক হয়নি, তবে ভোটের তালিকা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তথা কমিশনের বৈঠকের রীতি অনুযায়ী মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আলোচনা হয়েছে, তবে নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। আইনেই বলা আছে স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে, কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের সদস্যপদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালের রিলস নিয়ে আলোচনা সমালোচনা কী কারণে হবে তা জানতে চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় গানের ভিডিও আপলোড করা আপত্তিকর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ দিয়েছে সরকার। আগামী 4 বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নিয়েই কাজ চলছে। আলোচনা আপনারা করেছেন, একজন মানুষ বাতাসের ভিতরে দাঁড়িয়ে হয়তো গান শুনছে, এইটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সাথে কথা বলছি, আপনারা যদি বলেন এই কথা বললো কেন, এবার আলোচনা করি, চলো সমালোচনা করি, তাহলে আপনারা করছেন, এটা জনগণ করছে না, অন্য কেউ করছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টরের কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের মারধরের ঘটনাকে মব সন্ত্রাস আখ্যা দিয়ে এর বিচারের দাবি চেয়েছে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদের ও ছাত্র শিবির নেতাদের মারধরের শিকার 3 শিক্ষার্থীর মধ্যে 2 জনকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার রাতে নগরের শাহ মখদুম থানা পুলিশের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে ঘটনার সার্বিক তদন্ত করতে প্রাণ রসায়ন ও প্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুপুরে তদন্ত কমিটির সদস্যরা কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। রাষ্ট্রীয় ভবন এবং এই সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলো তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। দ্রুততম সময়ে সঠিকভাবে তদন্ত করার জন্য যেটুকু লাগে সেই সময়ের মধ্যে আমরা তদন্ত কাজ শেষ করব। গ্যাস সংকটে নাকাল দেশ। গাড়ির চাকা থেকে বাসাবাড়ির রান্নার চুলা, সব জায়গায় হাহাকার। গ্যাস স্বল্পতায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, টান পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ট্যাঙ্কি শূন্য, অথচ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে 50 থেকে 100 টাকার গ্যাস। সমস্যা তৈরি হয়েছে মূল গ্রিডে সরবরাহ কম থাকার জন্য। পাম্পে আইসি মাত্র 100 টাকার গ্যাস ঢুকতেছে,
100 টাকার গ্যাস দিয়ে আমি কি চালামু বা ওই ড্রাইভার চালাবো কি, মানে আমরা খুব একদম সমস্যাতে আছি। গ্যাসের সংকটে এলোমেলো হয়ে গেছে পথের সময়সূচি, কমে গেছে ট্রিপ, তাই চালকদের আয় নেমে এসেছে অর্ধেকে। 3-4 ঘন্টা হচ্ছে গ্যাস নাই, কি করবো আমরা করবো কি, পোলা পাটে কিভাবে বাঁচাবো আমরা? 20-25 দিন ধরে এই সমস্যা, এটা কি সমাধান করা যায় না 20-25 দিনে? অন্যান্য কান্ট্রি তো 24 ঘন্টার ভিতরে হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে হইতেছে না, কারণটা কি? গাড়ি চালকের সাথে গ্যাসের সংকটের প্রভাব পড়েছে রাজধানীর রান্নার চুলায়। আমরা সাধারণ লোক, আমরা মানুষের সাথে কাজ করে তো আমাদের দ্বারা সম্ভব না যে এরকম গ্যাস কিনে আইনা রান্না করা বা চলাফেরা করা তো আমাদের সম্ভব না। আমরা যদি 10,000 টাকা কাজ করি, 5,000 টাকা গ্যাস আনি, তাহলে কিভাবে হবে? দ্রুত সংকট কেটে গিয়ে সব স্বাভাবিক হবে, এমন প্রত্যাশায় বুক বাঁধছেন নগরবাসী। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় সাসেক 2 প্রকল্পের পাইপলাইনের সময় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইন ফেটে গেছে। এতে করে টাঙ্গাইলে প্রায় 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিকেলে মহাসড়কে চলমান উন্নয়ন কাজের পাইলিং করার সময় মাটির নিচ থেকে উচ্চ শব্দে দ্রুত গ্যাস বের হয়। এ সময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তিতাস গ্যাস এলেঙ্গা শাখার সিনিয়র টেকনিশিয়ান সন্তোষ কুমার সূত্রধর বলেছেন, গ্যাস বের হওয়া বন্ধ করা হয়েছে। পাইপটি ফেটে যাওয়ায় এলেঙ্গা ও টাঙ্গাইলের একটি অংশে প্রায় 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য যানবাহনকে ধীর গতিতে চলাচল করতে বলা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আপনার কাছে বেশ কয়েকটি বিষয় জানতে চাইব। প্রথমত, গ্যাস লিকেজ হওয়া পুরোপুরি বন্ধ হয়েছে কিনা এবং এতে করে পুরো এলাকায় নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা বিষয়টি জানাবেন। সেই সাথে জানাবেন, প্রায় 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে। গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? সাথে শুরুতে আপনার প্রশ্নের উত্তর দিয়ে রাখি যে এটি যখন গ্যাস লিকেজ হয়, আপনি জানেন যে বিভিন্ন সঞ্চালন লাইনের যে চাবি বা নিরাপত্তাজনিতভাবে বন্ধ করে রাখা যায়, তেমনটি এটি আশিকপুরের যে স্থানটি রয়েছে সেখান থেকে এই গ্যাস লিকেজ হওয়ার পরে সেটি বন্ধ করা হয়। আমি যদি যে স্থানটিতে এটি হয়েছিল এটি যদি দেখাতে পারি, যে মহাসড়কের যেটি চলমান যে কাজ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় মাটির 20 ফুট গভীরে আপনি পাইপটি যদি আমরা দেখাতে পারি আমাদের দর্শকদের, যে 20 ফুট পাইপে যে সাদা যে অংশটি দেখছেন, এটি মূলত পাইলিং করার সময় উন্নয়ন সাসেক 2 প্রকল্পের পাইলিং করার সময় এটি ফেটে গিয়ে গ্যাস যে লিকেজ হয় এবং লিকেজের ফলে স্থানীয়দের মধ্যে যে একটি উচ্চ শব্দ এবং বিকট শব্দে ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং কিছু সময়ের পরেই কিন্তু যে তিতাস কর্তৃপক্ষ খবর পেয়ে তারা এটি গ্যাসের যে সঞ্চালন যে লাইনটি রয়েছে এই লাইনটি দিয়ে যে সমস্ত যে পাইপ গিয়েছেন সেটি তারা বন্ধ করে দেন। আর সবথেকে যেটি বড় যেটি কথা বলছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে গ্যাস পাইপলাইন যেটি গিয়েছে এবং যে সাসেক 2 প্রকল্পে যেটি কাজ চলমান রয়েছেন, যে আব্দুল মোমেন লিমিটেডের যারা রয়েছেন সকলেরই কিন্তু একটি ম্যাপিং কার্যক্রম থাকার কথা। তিতাস এবং আব্দুল মোমেন লিমিটেডের মধ্যে যে সমন্বয়হীনতা ছিল, সেই সমন্বয়হীনতায় কিন্তু এই গ্যাস লিকেজের যে ঘটনা সেটি ঘটেছে, এটি কিন্তু দাবি করছিলেন স্থানীয়রা। যে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, যে যেহেতু লম্বা সময় ধরে এই গ্যাসটি লিকেজ হয়েছে, গ্যাস উৎগীরণ হয়েছে এবং গ্যাস সেখান থেকে বের হয়েছে, তার ফলে কিন্তু বিপুল পরিমাণ যে প্রাকৃতিক গ্যাস সেটি কিন্তু এই বাতাসে উড়ে গিয়েছে। তবে কি পরিমাণ প্রাকৃতিক গ্যাস উড়ে গিয়েছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত তিতাস আমাদেরকে জানাতে পারেনি। আর এই লাইনটির ফলে যেটি আমরা খবর পেয়েছি, যে টাঙ্গাইল এবং টাঙ্গাইলের আশেপাশের প্রায় 18,000 গ্রাহক যেটি সংযোগ বিচ্ছিন্ন রয়েছেন, গ্যাস বিচ্ছিন্ন রয়েছেন। বেশ কিছু যে সিএনজি স্টেশন তারাও বন্ধ রয়েছেন। তবে তিতাস কর্তৃপক্ষ বলছেন, যেহেতু এই কাজটির খনন কাজ চলছে, যে অংশের লিকেজ সেই লিকেজের অংশটুকু বের হওয়ার পরে তারা সেটি মেরামত করবেন। তাতে বলা যাচ্ছে যে 10 থেকে 12 ঘন্টা পর গ্যাসের এই যে সঞ্চালন যে অবস্থা সেটি স্বাভাবিক হতে পারে বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ সোহেল আপনাকে। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 15 দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের বেঞ্চ এই আদেশ দেয়।
এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক গবেষণা প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে সোমবার 26টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এতে 1 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।